রোজ সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় যে আবার অফিস যেতে হবে, আবার এত কাজকর্ম, আর ভাল লাগছে না, জীবনটা কঠিন হয়ে উঠছে। ঠিক একই রকম ভাবে আমি শিওর আপনারও মনে হয় কত স্ট্রাগল। ডেফিনেটলি আমাদের সবার জীবনের স্ট্রাগল নিজেদের মতো করে কঠিন, এবং সবার তো সহ্য ক্ষমতা এক নয়। তবে আমাদের চারিপাশে এমন অনেক মানুষ থাকেন যাদের জীবনের অভিজ্ঞতাগুলো শুনলে কোথাও না কোথাও মনে হয় যে আমাদের নিজেদের জীবনের স্ট্রাগলগুলো অনেকটাই কম, কষ্টগুলো অনেকটাই কম। নমস্কার, আমি যেও আশা করি সবাই খুব ভালো আছেন। এবং বেশ কয়েকটা ভয়ের অভিজ্ঞতা শোনানোর পর আজ আমি আপনাদের সাথে একটু অন্য রকমের দুখানা অভিজ্ঞতা শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে জীবনের অভিজ্ঞতা শেয়ার করবো। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আজ যারা অভিজ্ঞতা শেয়ার করেছেন তারা নিজেদের জীবনের এমন কিছু, পুরো জীবনটাই এক প্রকার তুলে ধরেছেন, এবং এইরকম অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি ধন্যবাদই দিতে পারি। এবং এইরকমই একটা প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিলাম যেখানে আমরা সবাই নিজেদের জীবনের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আজ আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে এই অভিজ্ঞতাগুলো শোনার পর আপনার মুখে হাসি ফুটবে, এবং যদি আপনি জীবনে লড়াই করতে করতে মনে হচ্ছে আপনি হেরে যাচ্ছেন, এই অভিজ্ঞতাগুলো আপনাকে আবার নতুন করে লড়াই করতে শেখাবে। চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের এপিসোড। সবাইকে নমস্কার। জো, তুমি আমার থেকে অনেকটাই ছোট হবে, তাই তোমাকে নাম ধরেই ডাকলাম। আমার মেয়ে প্রথম তোমার পেজটা আমায় দেখায়। আমি কোনো অভিজ্ঞতা নয়, বরং একজন মানুষকে নিয়ে লিখছি, আমার স্বামী। আমায় যখন উনি প্রথম দেখতে এসেছিলেন তখন আমি সবে মাধ্যমিক দিয়েছিলাম। এর 1 বছরের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায়। সত্যি কথা বলতে, আমার বাবার বাড়িতে আমি খুব একটা বেশি কাজ করতাম না, করতে হয়নি কখনো। মা আর পিসিরা মিলেই করে নিতেন। আমার পড়াশোনা ছাড়ার ইচ্ছে খুব একটা ছিল না। সব মিলিয়ে আমি ভয়ে ভয়ে বিয়েটা করেছিলাম। বিয়ের পর আমি কাজ করার চেষ্টা করতাম, কিন্তু কিছু না কিছু ভুল হয়েই যেত। কাকে কি বলবো না বুঝে একা একাই মন খারাপ করতাম। একদিন আমার স্বামী ব্যাপারটা খেয়াল করে এবং তিনি আমায় জিজ্ঞেস করায় আমি খোলাখুলি সব বলি। সব শুনে আমায় অবাক করে দিয়ে তিনি আমায় জানান যে তিনি আমার পড়াশোনা শেষ করতে সাহায্য করবেন। আমার শ্বশুর মশাইও সায় দিলেন। শাশুড়ি মাও আমায় বোঝালেন যে বাড়িতে তো পরিচারিকা রয়েছে, কাজ নিয়ে তো আমায় চিন্তা করতে হবে না। আমি এতটাই অবাক হয়েছিলাম পুরো ব্যাপারটা নিয়ে যে কি বলবো। আমার স্বামীর একটা অভ্যেস ছিল, সেটা তখন আমার অদ্ভুত লাগলেও এখন তার মাহাত্ম্য বুঝি। আমার শ্বশুর বাড়িতে বিশাল উঠোন। সেই উঠোনে তিনি ওই সময় ছোট্ট ছোট্ট টিনের ছাউনি ঘর বানিয়ে রেখেছিলেন, আর সেখানে রোজ দুপুরে বা রাত্রেবেলা রাস্তার অনেক কুকুর এসে এসে ঘুমতো। কুকুরগুলোর জন্য খাবার ও জল দেওয়া থাকতো। তারা পোষ্য ছিল না, যখন ইচ্ছে তখন এসে ঘুমতো, আর বেলায় বেলায় আমার স্বামী তাদেরকে খেতে দিতেন। আমার বিয়ের আগে এবং বিয়ের পরে অনেক মাস সময় লেগেছিল কুকুরের ভয় কাটাতে। আস্তে আস্তে উনি আমার এই ভয়টাও কাটিয়ে দেন। সকালে ঘুম থেকে ওঠার পর আমার পুরো দিনের কাজকর্ম ওনার ওপরেই নির্ভর করত। যেই আমার বিয়ের পরের এই জীবনের কথা শুনতো, হয় বিশ্বাস করতো না, আর না হয় বলতো যে ভাগ্য করে এমন শ্বশুর বাড়ি পেয়েছি। সব ভালো চলছিল। আমাদের একটা মেয়ে হয়, একেবারেই গোছানো সংসার। কিন্তু হঠাৎ করেই একদিন খবর পাই যে আমার স্বামী তার অফিসে কাজ করতে করতেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমার মেয়ের বয়স তখন সবে 12। সত্যি বলছি ভাই, আমি পুরো একটা দিন যেন বুঝিনি যে আমার পাশে কি হচ্ছে। সবাই আমায় বোঝালো যে শক্ত থাকতে হবে, মেয়েটাকে আমাকেই মানুষ করতে হবে, শাশুড়ি মাকেও সামলাতে হবে। আমার মেয়ের থেকেও নিজেকে সামলাতে বেশি কষ্ট হচ্ছিল। উনি চলে যাওয়ার পর ওনার অফিসেই আমার একটা চাকরির ব্যবস্থা করে দেয়া হয়। ধীরে ধীরে দিন যাচ্ছিল। শাশুড়ি মা আর আমার মেয়ে সামলে উঠছে দিন দিন। আর আমিও বুঝছিলাম যে উনি চলে গেলেও আমার জন্য একটা বিরাট বড় পরিবার রেখে গেছেন, যারা আমায় নিজেদের প্রাণের চেয়েও বেশি আগলে রাখবে। আমাদের কুকুরগুলো, জানি না ওরা সেদিন কি বুঝেছিল, কিন্তু উনি যাওয়ার পর ওরা উঠোনেই বেশিরভাগ সময় থাকতো। আমি বারান্দায় বসলে আমার সাথে ওরাও লেগে লেগে বসে থাকতো।
আজ আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তার শ্বশুরবাড়িও খুব একটা বেশি দূরে নয়। আমাদের উঠোনের পরিবার আরও বড় হয়েছে। অনেক মানুষ প্রতিনিয়ত আমার এখান থেকে অ্যাডপ্ট করে নিয়ে যান। খুব ভালো লাগে আমার। কথায় ঠিকই বলে, ভালো মানুষেরা তাড়াতাড়ি চলে যান, কিন্তু উনি চলে গিয়েও আমায় নিজেকে একা মনে হতে দেননি। এই বাচ্চাগুলো আছে বলেই আজ আমি ভালো আছি। শুনলেন আজকের প্রথম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা শেয়ার করেছেন বিজয়া প্রামাণিক। যখনই কোনো অভিজ্ঞতা আমার কাছে আসে তখন আমি হয় শুনি কিংবা পড়ি। আজকের এই প্রথম অভিজ্ঞতা এবং আরেকটি অভিজ্ঞতা আপনি শুনবেন। আজকের এই অভিজ্ঞতা দুটো যখন আমি প্রথম পড়েছিলাম, একটা অন্য রকমের ইন্সপিরেশন পেয়েছিলাম। বিজয়াদির অভিজ্ঞতাতেও ঠিক একই জিনিসটাই রয়েছে, যেখানে জীবনে বেঁচে থাকার নতুন মানে তিনি খুঁজে পেয়েছেন। বিজয়াদির এই অভিজ্ঞতায় ডেফিনেটলি ওনার স্বামী না থাকলে হয়তো তিনি আজ যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, হয়তো পারতেন না। ওনার স্বামী ওনাকে নিজের জীবনটা চিনতে শিখিয়েছিলেন। ওই প্রথম সেদিন ওনার স্বামী ওনাকে পড়াশোনা করার জন্য পুশটা দিয়েছিলেন। বিজয়াদির এই অভিজ্ঞতা শুনতে শুনতে আমি শিওর আমাদের সবারই নিজেদের জীবনের সেই কাছের মানুষটার কথা মনে হচ্ছে, যে না থাকলে হয়তো আমরা জীবনে এগোনোর সাহসটা পেতাম না, কিংবা জীবনের বড় বড় ডিসিশনগুলো নিতে পারতাম না। আপনার বা তোমার যদি সম্ভব হয়, তাহলে সেই মানুষটাকে এক্ষুনি বা পরে জাস্ট এইটুকু জানিও যে সেই মানুষটা তোমার জন্য কতটা ম্যাটার করে। আশা করি আজকের প্রথম অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের পরের অভিজ্ঞতায়। পরের অভিজ্ঞতা শেয়ার করেছেন মেধা, এবং এই অভিজ্ঞতাটা মেধার নয়, তবে মেধার খুব চেনা মানুষের সাথে ঘটে যাওয়া এক অভিজ্ঞতা। তাহলে চলুন শুনে ফেলি সেই এক্সপিরিয়েন্স। আমার নাম মেধা সেন। আমি আমার জীবনের খুব ভালো লাগা একটা স্মৃতির কথা বলছি। আমরা যখন স্কুলে পড়ি তখন যে ফ্ল্যাটটায় ভাড়া থাকতাম, তার পাশের ফ্ল্যাটে একজন মহিলা কাজ করতে আসতেন। তো আমরা যখন তাকে বললাম যে আমাদেরও একজন হেল্পার দরকার, তখন তিনি তার ছোট্ট মেয়েটিকে আমাদের বাড়িতে দিলেন। প্রসঙ্গত বলি, ওরা কিন্তু বেশ অবস্থাপন্ন পরিবারেরই মানুষ, কিন্তু মাঝখানে আর্থিক অবস্থা পড়ে যাওয়ায় এবং মহিলার স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ায় তারা বাধ্য হয়েই মানুষের বাড়িতে কাজ করে নিজেদের পেট চালান। কিন্তু তারা নিজেদের আত্মীয় স্বজনকেও জানান না যে কিভাবে তাদের দৈনন্দিন খরচ চলে। যাই হোক, আমাদের বাড়িতে বিশেষ কাজ ছিল না। সকালবেলা টুকটাক একটু কাজ মায়ের সাথে হাতে হাতে করে মেয়েটি আমাদের পাশের বাড়ির কাজ সেরে স্কুলে যেত। আমরা তখন বেহালায় থাকতাম, এবং যে স্কুলে পড়তাম একটা বাংলা মিডিয়াম স্কুল, সেই স্কুলেরই নিচের ক্লাসে মেয়েটি পড়ত। তখন সম্ভবত 5-6-এ পড়ে। এবার একই স্কুলে হওয়ায় আমাদের ছোট হয়ে যাওয়া স্কুল ড্রেস এবং আমাদের আগের ক্লাসের বই, যেগুলো প্রায় নতুনই থেকে যেত, সেগুলো ওর মা আমাদের থেকে চেয়ে নিয়ে যেতেন। এরপরে আমরা সেই বাড়িটা ছেড়ে অন্যখানে চলে আসি। অনেকদিন আর কোনো যোগাযোগ নেই। মেয়েটি এমনিতেই খুব ঠান্ডা আর খুব সিনসিয়ার ধরনের ছিল। বেশ অনেক বছর পরে আমরা আবার আমাদের সেই পাশের বাড়ির জেঠিমাদের বাড়িতে যাই দেখা করার জন্য। তো তখন সেখানে ঘটনাচক্রে সেই মেয়েটির মাও এসেছিল দেখা করতে। উনি আর তখন সেই বাড়িতে কাজ করেন না, এমনি এসেছিলেন দেখা করতে। আমাদেরকে দেখেও খুব খুশি হলেন। আমি জিজ্ঞেস করলাম ওনার মেয়ের কথা। তো উনি বললেন যে সে তখন ইতিহাসে অনার্স নিয়ে কলেজে পড়ছে আর পাশাপাশি টিউশনই করে। নিজে তো কাজ করেই না, মাকে অন্য বাড়িতে কাজ করতে দেয় না। উনি জবরদস্তি আমাদের ওনার বাড়িতে নিয়ে গেলেন। দেখলাম একটা একটু ভাঙাচোরা দোতলা বাড়ি, সেটা ওদেরই। সেখানে ওরা মা মেয়ে মিলে থাকেন। বললেন যে ছবি এখনই এসে যাবে, তোমরা বসো, একটু চা খাও। তারপরে কিছুক্ষণের মধ্যেই ছবি এলো টিউশন সেরে। আমরা বেশ অনেকক্ষণ তার সাথে গল্প করে চা খেয়ে ওদের বাড়ি থেকে যখন বেরোলাম, তখন মনটা একটা ভালো লাগায় ভরে গেছে। মানুষের জীবনে ঝড়ঝাপটা আসতে পারে, দারিদ্র্য আসতে পারে, কিন্তু সত্যি সত্যি যদি মানুষ সৎভাবে মনোবল না হারিয়ে এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু বেঁচে থাকার ছোট্টখাট্ট যে সামান্য সুখ শান্তি, সেগুলো নিজের মতো করে অর্জন করে নেওয়াই যায়। এই কথাটাই সেদিন বারবার মনে হচ্ছিল। ছবি আর তার মা খুব ভালো থাকুক, তাদের জীবনে যেন আর কখনোই দুঃখ কষ্ট না আসে। আশা করি আজকের এই অভিজ্ঞতা দুটো একটু হলেও আপনাকে সাহস দিয়েছে।
যদি ভালো লেগে থাকে নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি তো জানেন যে কিভাবে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে হবে। ইটস ভেরি সিম্পল, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি, তবে আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।